শারদীয়া গণবার্তায় 1366 বঙ্গাব্দে প্রকাশিত হয় নির্বাস নামক একটি উপন্যাস। লেখক অমিয়ভূষণ মজুমদার। লেখকের বাংলা সাহিত্যে বহু কৃতকর্ম থাকলেও খুব বেশি জনপ্রিয় একথা আমরা হয়তো বলতে পারি না। লেখকের বাংলা সাহিত্যে বহু কৃতকর্ম থাকলেও খুব বেশি জনপ্রিয় নন তিনি। ঠিক তেমনি এই উপন্যাসটিও সম্ভবত অমিয় বাবুর লেখা প্রথম কোনো কথা সাহিত্য যেটি আমিও পড়লাম। উপন্যাসটি বেশ বিস্মিত করলো আমাকে। আমাদের দেশের তথা বাঙালিদের একটি অতি গুরুত্বপূর্ণ ও বৃহৎ সময় ফুটে উঠেছে উপন্যাসটির মাধ্যমে। বাংলাদেশ ভারতের উদ্বাস্তু সমস্যাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে বহু লেখা প্রকাশিত হলেও বার্মা ইকুইভেশন সম্পর্কিত সাহিত্য আমাদের ভাষায় কমই রয়েছে। আজকের আলোচ্য উপন্যাসে আমরা পাবো এই বার্মা ইকুইভেশন, দুর্ভিক্ষ, তারপরে দেশভাগ, এই একটি বৃহৎ সময়ের কথা। সাহিত্যের পথের আজকের পর্বে আমরা পড়তে চলেছি বা যে উপন্যাসটির বিষয়ে জানতে চলেছি তার নাম আগেই বললাম, অমিয়ভূষণ মজুমদারের লেখা উপন্যাস নির্বাস। এবারে আজকের এই পর্বটা আকারে একটু বড় হতে চলেছে, কারণ এই পর্বের মধ্যেই আমি সম্পূর্ণ উপন্যাসের একটি ধারণা, বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পর্কিত ধারণা দেবার চেষ্টা করব এবং উপন্যাসটি আকারে খুব একটা বড় নয়, তাই আশা করব আপনারা বা তোমরা যারা এই আলোচনা শুনতে বসেছো তারা উপন্যাসটি আগেই পড়ে নিয়েছো। যাই হোক, ভিডিওটি শেষ অবধি দেখবার অনুরোধ রইল। উপন্যাসটির আলোচনা শুরু করবার আগে অবশ্যই লেখক এবং এই উপন্যাসের প্রেক্ষাপট বিষয়ে কিছু কথা জানা দরকার। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের আক্রমণে রেঙ্গুন ব্রিটিশদের হাতছাড়া হয়ে গেলে সেখানে বসবাসকারী বহু ভারতীয়, বিশেষ করে বাঙালিরা উদ্বাস্তু হয়ে পড়েন। নিরাপদে সরিয়ে নেবার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেককে হাজার মাইল দুর্গম জঙ্গল ও পাহাড় পেরিয়ে হেঁটে ভারতবর্ষে ফিরতে হয়। এরপর 1943 সালের বাংলার মন্বন্তর এবং 1947 সালের দেশভাগ তাদের জীবনে আবার বিপর্যয় ডেকে আনে। পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য 1958 সালে সরকার দণ্ডকারণ্য প্রকল্প চালু করে, কিন্তু দুর্গম অনুর্বর জমি, জীবিকার অভাবের কারণে অনেকেই সেখানে মানিয়ে নিতে পারেনি। ফলে রেঙ্গুন থেকে শুরু হওয়া উদ্বাস্তু জীবনের সমস্যা, তাদের জীবনের যন্ত্রণা দণ্ডকারণ্য পর্যন্ত, মানে দণ্ডকারণ্য পৌঁছানো বা সেখানে বসবাস পর্যন্ত দীর্ঘ এক ইতিহাসে পরিণত হয়। অমিয়ভূষণ মজুমদারের কাছে উদ্বাস্তু হওয়া তাই শুধু দেশভাগের ফল নয়, বরং এক দীর্ঘ ঐতিহাসিক অভিজ্ঞতার ফল। এবার লেখক সম্পর্কে কিছু কথা আমাদের জেনে নেওয়া দরকার। অমিয়ভূষণ মজুমদার বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট ঔপন্যাসিক ও কথা সাহিত্যিক। তিনি উত্তরবঙ্গের কোচবিহারে দীর্ঘদিন ডাক বিভাগে চাকরি করেছিলেন। তার সাহিত্য জগতে মানুষের অন্তর্জীবন, উদ্বাস্তু জীবনের যন্ত্রণা, ইতিহাস, সমাজ ও সংস্কৃতির গভীর প্রভাব লক্ষ্য করা যায়। প্রচলিত কাহিনী নির্ভর লেখার পরিবর্তে তিনি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দার্শনিক ভাবনার মাধ্যমে নিজের আখ্যান ভঙ্গিকে গড়ে তুলেছিলেন। গড় শ্রীখণ্ড, রাজনগর, মধু সাধুকা এবং নির্বাস তার উল্লেখযোগ্য কতগুলি উপন্যাস। বাংলা সাহিত্যে তিনি স্বতন্ত্র শিল্প ভঙ্গি ও গভীর জীবনবোধের জন্য বিশেষভাবে স্মরণীয়। নির্বাস উপন্যাসের বিষয়বস্তু আলোচনা করা বেশ কঠিন, কারণ সম্পর্কের মতোই গল্পটিরও কোনো স্বাভাবিক ছন্দ আমরা পাইনি। পুরোটাই বিমি বা বিমলার মনস্তত্ত্ব বা তাকে ঘিরে এগিয়ে চলা বহু ঘটনার সমাবেশ। সেই ঘটনায় মূল চরিত্র কিন্তু বিমলা। চালিকা শক্তি, মূল শক্তিও এই উপন্যাসের বিমলা, কিন্তু বহু অনুঘটক, ঘটনা ও চরিত্রই তাকে এই উপন্যাসে চালিয়েছে। তারা প্রকট বা অর্ধপ্রকট হয়ে উপন্যাসটিকে গড়ে তুলেছে।
যেমন ভুবন বাবু, সৌম্য, অজয়, মালতী, মরণচাঁদ, সৌদামিনী, এমনকি যে অভিমন্যুর মতো ক্ষুদ্র চরিত্র এক বিশাল আকৃতি ধারণ করেছে এই উপন্যাসে। এই প্রত্যেক চরিত্র সময়ের ঝড়ে বিধ্বস্ত। এদের পারিপার্শ্বিক সম্পর্কের কোনো নিয়ম বা ছন্দ নেই। ঠিক উপন্যাসের আমি যেটা বললাম, কোনো একটি নির্দিষ্ট ছন্দে চলে না, ঠিক সেরকমই। বরং সম্পর্কের মধ্যেও এরা ভীষণ রকম ভাবে একা, সেই কারণে তারা অবিশ্বাসী। এদের মধ্যে দোটানা প্রবল মাত্রায় কাজ করে। প্রত্যেকেই নিজেদের অতীত থেকে, আদর্শ থেকে, সমাজ থেকে এক ধরনের নির্বাসন যেন ভোগ করছেন। এবার প্রশ্ন আসে যে নির্বাস কি আসলেই রাজনৈতিক উপন্যাস? সরাসরি ভাবে কিন্তু লেখক বলেছেন এটি রাজনৈতিক উপন্যাস নয়, কিন্তু আমরা একে বাংলা সাহিত্যের একটি অপ্রচলিত ও অত্যন্ত ব্যতিক্রমী রাজনৈতিক উপন্যাস বলবো। তার কারণও আছে। কারণগুলি কি কি? কারণ হলো, এখানে সরাসরি রাজনীতি, দলীয় স্লোগান বা নেতার কোনো উপস্থিতি নেই। সাধারণ মানুষের জীবনের মাধ্যমে রাজনীতির প্রভাবকে তুলে ধরা হয়েছে। এর মূল পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্মা ইকুইভেশনের যে সময়কাল, অর্থাৎ 1942, 1943, এরপর আসছে 1943-এর মন্বন্তর এবং 47-এর দেশভাগ। পুরোটাই কিন্তু রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হওয়া আমরা বুঝতে পারছি। রাষ্ট্রীয় সিদ্ধান্তের ফলে বিমলাদের মতো নিরীহ মানুষ উদ্বাস্তু হয়ে ঘর, দেশ ও পরিচয় হারায়। এটা কিন্তু রাজনীতিরই প্রভাব। উদ্বাস্তু সমস্যা একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা নিয়েই এই উপন্যাসটি গড়ে উঠেছে। সেক্ষেত্রে আমরা দেখব হলুদমোহন ক্যাম্প, রেশন কার্ড, কাঁটাতারের বেড়া, দণ্ডকারণ্যে পুনর্বাসন রাষ্ট্রের উদ্বাস্তু নীতির প্রতীক, অর্থাৎ এটিও রাজনৈতিক প্রভাব বটেই। উদ্বাস্তু জীবনের অনিশ্চয়তা, শোষণ, অপমান ও নারীর প্রতি যে সহিংসতার মাধ্যমে রাজনৈতিক বাস্তবতার দিকটি রয়েছে, সেটা নির্মমভাবে এই উপন্যাসে প্রকাশিত হয়েছে। লেখকের উদ্দেশ্য ছিল যে রাজনীতি কিভাবে সাধারণ মানুষকে নিজের দেশ ও নিজের জীবন থেকে নির্বাসিত করে, সেটাকেই তুলে ধরা। নির্বাস প্রচারধর্মী কোনো রাজনৈতিক উপন্যাস নয়, কারণ এখানে আমরা রাজনৈতিক উপন্যাসের যে দৃষ্টান্তগুলি পাই তার কোনো প্রকট যে দৃষ্টান্ত সেগুলি আমরা পাবো না। তাই এটি কোনো প্রচারধর্মী রাজনৈতিক উপন্যাস কখনোই নয়, বা রাজনৈতিক উপন্যাসের যা যা দৃষ্টান্ত থাকে সেগুলি আমরা কখনোই এতে দেখতে পাবো না। বরং ইতিহাস, রাজনীতি ও মানব জীবনের গভীর সংকটকে শিল্পরূপ দেওয়া একটি কালজয়ী রাজনৈতিক উপন্যাস আমরা বলতে পারি একে। তাই আমি প্রথমেই বললাম, লেখক যা বলেছেন যে এটি কোনো রাজনৈতিক উপন্যাস নয়, সেই হিসেবে দেখতে গেলে কোনো রকম ভাবে দেগে দেওয়া যাবে না, কিন্তু এর ভেতরের যে বিষয়বস্তু তার সেই দিকে নজর রাখলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে এটি একটি ব্যতিক্রমী রাজনৈতিক উপন্যাস বটেই। আরো এক জাতীয় উপন্যাসের পর্যায়ে ফেলা যায়, যদিও সেই নিয়ে কোনো আলোচনা নেই, কিন্তু আমরা বলতে পারি যে এই সেই জাতীয় উপন্যাসের সঙ্গে এটি আংশিকভাবে পর্যায়ভুক্ত, যেটিকে বলা যায় চেতনা প্রবাহধর্মী উপন্যাস। কারণ কোনো রৈখিক কাহিনী এতে নেই, আছে স্মৃতির আসা যাওয়া, বিচ্ছিন্ন চিন্তার সংযোজন, ভাষার জটিলতা এবং কাব্যিক গুণ। এই বেশ কিছু গুণ থাকার কারণে, বেশ কিছু বৈশিষ্ট্য থাকার কারণে চেতনা প্রবাহধর্মী উপন্যাসের খানিকটা রূপ আমরা এই নির্বাস উপন্যাসে পেয়ে থাকতে পারি। নির্বাস উপন্যাস আলোচনা করতে গেলে যে চরিত্র বিষয়ক আলোচনা আসে, এবং যার চরিত্র আলোচনা না করলে এই উপন্যাসের আলোচনা হবেই না, যে সে হচ্ছে বিমলা চরিত্র। বিমলা প্রধান চরিত্র। এর সম্পর্কে বলতে গেলে মনে পড়ে যায় বনলতা সেন কবিতার বিখ্যাত পংক্তি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি। বিমি বা বিমলা বা বিমল প্রভার চলাই কিন্তু উপন্যাসের কাহিনী। তার চলার মধ্যে দিয়ে স্মৃতির রোমন্থন ও শেষে এই চলাটারই থেকে যাওয়ার মধ্য দিয়ে আমরা বুঝি বিমলা কেবল একটি চরিত্র নয়, সে সময়ের বা সেই সময়ের প্রত্যেকের মধ্যকার নির্বাসিত এক উদ্বাস্তু সত্তা, যার যাত্রা আছে
কিন্তু গন্তব্য, সঠিক গন্তব্য নেই। তাই ঘর, সংসার, বন্ধু, সন্তান, প্রেম কোনো কিছুই নেই। আছে কেবল সে নিজে এবং তার অগুন্তি স্মৃতি। তাই এই চরিত্রটি একদম অন্যান্য সাহিত্যিক মূল চরিত্রের মতো সহজে বোঝানো যায় না। তাছাড়া লেখক নিজেই বিমলার গল্পের কোনো সরল রৈখিক ঘটনা পারম্পর্য রাখেননি। এর আগেই আমি বললাম, চেতনা প্রবাহধর্মী উপন্যাসের যে বৈশিষ্ট্য, সেইরম উপন্যাসের মতো তার জীবনটাও ছড়ানো, কিন্তু সংবেদনশীল। তাও তার চরিত্রের সংক্ষেপে বর্ণনা তো করতেই হয়। একটি জিনিস আমরা খেয়াল করে দেখব, আমি বললাম যে কোনো সরল রৈখিক ঘটনা পারম্পর্য নেই, কিন্তু তার জীবনে ঘটে যাওয়া বহু ঘটনা, সেই ঘটনাগুলো যেন ছোট ছোট গল্পের মতো করে এদিক ওদিক ভাবে সাজিয়ে দিয়েছেন লেখক অমিয় ভূষণ। আমরা দেখতে পাবো যে প্রথম যেখান থেকে বিমলার চরিত্র শুরু হচ্ছে তার মধ্যে একটা ভয়ঙ্কর একাকিত্ব, সেই যে তার চলা, সে চুপ করে বসে আছে, তার সামনের দৃষ্টি রয়েছে কিন্তু দৃষ্টির কোনো শেষ নেই, এই যে বিষয়টা, এটাই তার চরিত্রের সব থেকে বড় বৈশিষ্ট্য হিসেবে দেখা গেছে। সে একা এবং সে অনন্য। এই হলুদ মোহন ক্যাম্পের যাকে যার যার সম্পর্কে আমরা জানবো, কারোরই চরিত্রের কোনো রাউন্ড একটা ফিগার নেই। মানে একটা জায়গা থেকে শুরু হয়ে যে তার গল্পটা শেষ হচ্ছে বা তার কোথা থেকে শুরু হয়েছে, কে সে, এই বিষয়ের কোনো রকম বৈশিষ্ট্য, কোনো রকমের কিছুই আমরা কোনো চরিত্রের ক্ষেত্রে পাচ্ছি না। বিমলাও সেই রকম, কিন্তু বিমলার জীবনের বহু ঘটনার মাধ্যমে উপন্যাসটা গড়ে উঠেছে এবং প্রত্যেকটা ঘটনা কিন্তু ওই যে সময়কাল, ওই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের ওপরেই দাঁড়িয়ে রয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি কি, যে বিমলা, আমি একটু আগেই বললাম যে বিমলা কোনো একক চরিত্র নয়, বিমলা একটা ওই সময়ের ভীষণ রকমের ক্লান্ত এক জীবনের একটি সত্তা বা একটি প্রতীক হয়ে উঠেছে মাত্র। বিমলা অবশ্যই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। নির্বাস উপন্যাসের মূল চরিত্র বিমলা বা বিমি, তার জীবনকে কেন্দ্র করেই উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে। উদ্বাস্তু জীবনের সে প্রতীক। বিমলা একজন নারী নয়, সে যুদ্ধ, মন্বন্তর, দেশভাগে ক্ষতবিক্ষত উদ্বাস্তু বাঙালি জীবনের প্রতীক। তার অস্তিত্ব ও পরিচয়ের সংকট রয়েছে। রেঙ্গুনে স্বাভাবিক জীবন হারিয়ে উদ্বাস্তু শিবিরে এসে সে নিজের ঘর, দেশ, পরিচয় হারিয়েছে। একসময় বিমলা কেবল একটি রেশন কার্ডের সংখ্যায় পরিণত হয়েছে, যে কারণে আমরা এর পরিচয়ের সংকটের যে বৈশিষ্ট্যটা ভীষণভাবে পাবো এর চরিত্রের মধ্যে। অসম্ভব রকমের মানসিক যন্ত্রণাকে দেখিয়েছেন লেখক। বিমলার মনস্তত্ত্ব কিন্তু সত্যিই আলোচনা করবার মতো। উদ্বাস্তু জীবনে তার বিভিন্ন ক্ষেত্রে ঘটে যাওয়া, তার সঙ্গে নানা রকমের অপমান, লাঞ্ছনা, চরম নির্যাতনের মুখোমুখি তাকে বহুবার হতে হয়েছে। এসব অভিজ্ঞতা তার মনের মধ্যে গভীর গ্লানি, ক্ষোভ এবং নিঃসঙ্গতার জন্ম দিয়েছে। ভুবন বাবুর সঙ্গে সম্পর্ক বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ভুবন বাবুর সঙ্গে সম্পর্ক কখনোই তো প্রেমের নয়, সাংসারিকও নয়, যেন দুজন একই পরিস্থিতির শিকার হয়েছে মাত্র, এবং দুই মানুষের পারস্পরিক যে সহমর্মিতা, মানসিক নির্ভরতা, সেই কারণেই তারা দুজনে একসঙ্গে থেকেছে। ভুবন বাবুর চরিত্রটি কোনো বিমলার মতো অত প্রকট নয়, কিন্তু তাও আমরা বুঝি যে বিমলা একটা আশ্রয় আর কোথাও না হলেও ভুবন বাবুর কাছেই পেয়েছিল। এই প্রত্যেকটি যে পুরুষ চরিত্র, যেখানে যেখানে বিমলা গিয়ে আশ্রয়ের যে জায়গা করার চেষ্টা করেছিল, প্রথমে সেই ফাদার, তারপরে সৌম্য নামক চরিত্র, তারপরে সে ভুবন বাবুর কাছে গিয়েই কিন্তু সেই আশ্রয়টা পায়, যেখানে বন্ধুত্ব, যেখানে এক কথায় বলা যেতে পারে, ওই যে বললাম যে এক ধরনের সহমর্মিতা বোধ, এইটা কিন্তু সে পেয়েছিল। সংসার সে কিন্তু করতে চায়নি, শুধুমাত্র সঙ্গ চেয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিমলার চরিত্র এবং তাদের দুজনের সম্পর্কের মধ্যে। সে নীরব এক সংগ্রামী চরিত্র। বহু বিপর্যয়ের পরেও কিন্তু বিমলা কখনোই ভেঙে পড়ে না, নীরবে তার অস্তিত্ব রক্ষার লড়াই শেষ অবধি চালিয়ে যায়। এবং শেষে এই চরিত্রের একটা অদ্ভুত বিশ্লেষণ আমরা পাই। এক জায়গায় গিয়ে আমরা দেখব
ঠিক শেষে না, শেষের আগে যে মরণচাঁদের যে মাসির ছেলে তাকে ফেলে তারা হয়তো চলে যায়, বিমলা থেকে যেতে পারতো সেখানে হলুদমোহন ক্যাম্পে, কিন্তু তা না করে সে ওকে নিয়ে বাসে চড়ে দণ্ডকারণ্যের দিকে রওনা দিচ্ছে। তার মধ্যে কি সে পুত্র বা সন্তান এইরকম কোনো স্নেহ খুঁজতে চেয়েছিল আমরা ঠিক বুঝি না, কিন্তু সেই একটা আশ্রয়, একটা সঙ্গী, তাকে যে কেউ ফেলে গেছে, সেই বাচ্চাটি নিঃসঙ্গ অবস্থায় রয়েছে, সেই বাচ্চাটিরও যে একটি আশ্রয় দরকার, এই যে একটা বোধ, মানবিকতা বোধ, সেটা কিন্তু বিমলার মধ্যে শেষে গিয়ে দেখাতে পেরেছেন লেখক। অমিয়ভূষণ মজুমদারের বিমলা চরিত্রের মধ্যে দিয়ে আমরা পাই ইতিহাস এবং রাজনীতির নির্মম প্রতিঘাত। আমরা দেখি কিভাবে একজন সাধারণ নারীর জীবন, আত্মপরিচয় ও মনোজগৎকে চিরদিনের জন্য বদলে দিতে পারে এই প্রেক্ষাপট। তাই বিমলা বাংলা উপন্যাসের অন্যতম শক্তিশালী, মনস্তাত্ত্বিক এবং প্রতীকী নারী চরিত্র। আমরা বলতে পারি বিমলা কোনো একক চরিত্র নয়, তিনি উদ্বাস্তু বাঙালির ইতিহাস, যন্ত্রণা এবং অস্তিত্ব সংকটের এক চিরন্তন প্রতীক। আলোচনা শেষ করব অবশ্যই গঠন নিয়ে, কারণ এই উপন্যাসের গঠন আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। অমিয়ভূষণ মজুমদারের নির্বাস উপন্যাসের গঠন শৈলী বাংলা সাহিত্যের প্রচলিত ঔপন্যাসিক ধারা থেকে সম্পূর্ণভাবে আলাদা এবং অত্যন্ত আধুনিক। এটিকে একটি অরৈখিক, জটিল মনস্তাত্ত্বিক বুনন হিসেবে আখ্যায়িত করা যায়। উপন্যাসটির গঠন শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা যদি করা হয়, আমরা দেখব এটি একটি অরৈখিক আখ্যান ভাগ। প্রচলিত উপন্যাসের মতো একে কাহিনীর শুরু থেকে শেষের দিকে সরল রেখায় আমরা এগিয়ে যেতে দেখি না। কাহিনীর কাঠামোটি তৈরি হয় বর্তমানের বাস্তবতার সাথে চরিত্রের অতীত স্মৃতির টুকরো টুকরো কোলাজ বা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে। বর্তমানের একটি সাধারণ মুহূর্ত বা দৃশ্য হঠাৎ করেই চরিত্রকে তার ফেলে আসা অতীত বা অবচেতন জগতে নিয়ে যায়। ভীষণ আধুনিক। দ্বিতীয়ত, জটিল অন্তর্বয়ন এবং সংহত পরিমিতি বোধ আমরা এখানে দেখতে পাই। উপন্যাসের বাহ্যিক অবয়ব বা আকার বেশ ছোট, কিন্তু আমরা দেখতে পাবো বোধহয় 7খানা পরিচ্ছেদ রয়েছে, কিন্তু এর ভেতরের বিশাল। লেখক খুব বেশি ঘটনার ঘনঘটা তৈরি না করে অল্প কিছু চরিত্র ও মুহূর্তের ওপর আলো ফেলেছেন। দীর্ঘ বর্ণনার চেয়ে চরিত্রদের মনের গভীরের অন্তর্বয়ন বা স্বগতোক্তির ওপর ভিত্তি করে উপন্যাসের মূল কাঠামোটি দাঁড়িয়ে আছে। তৃতীয়ত, অনুচ্চারিত পটভূমি স্থাপত্য। গঠন শৈলীর সবচেয়ে ম্যাজিক উপাদান হলো ইতিহাসের 3টি বিরাট অধ্যায়, বর্মা, ইকুইভেশন, মন্বন্তর, দেশভাগ। এই উপন্যাসের মূল ভিত্তি হলেও সরাসরিভাবে কখনোই লেখক এই যে বিষয়গুলিকে নিয়ে আসছেন না। এগুলো ব্যাকস্টেজে বা আড়াল থেকে চরিত্রের জীবনকে নিয়ন্ত্রণ করেছে। উল্লেখহীন যে উপস্থিতি উপন্যাসের গঠনকে এক ধরনের ক্লাসিক্যাল গাম্ভীর্য দিয়েছে। চতুর্থত, স্বতন্ত্র গদ্যরীতি ও ভাষার বুনন। অমিয়ভূষণের ভাষাভঙ্গি এখানে ভীষণভাবে প্রতীকী, সংকেতময়, ধোঁয়াশাপূর্ণ। তিনি সহজ সরল বর্ণনার বদলে এমন এক গদ্য ব্যবহার করেছেন যা আধা বাস্তব, আধা মনস্তাত্ত্বিক আবহ তৈরি করে। বাক্যগুলি অনেক সময় খণ্ডিত, যা মূলত যুদ্ধ ও দেশভাগের ফলে মানুষের ভেঙে যাওয়া মানসিক অবস্থারই ভাষারূপ দেয়। শেষে বলা যায়, নির্বাসের গঠন শৈলী কোনো সাজানো গোছানো গল্প বলার কাঠামো নয়, বরং তা 20 শতকের মধ্যভাগের এক ক্ষতবিক্ষত মানুষের মন এবং ছিন্নমূল বাস্তবতার অসংলগ্ন হলেও দারুণ শিল্পসম্মত স্থাপত্য। আশা করি উপন্যাসটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অন্য কিছু বিষয়ে আলোচনা করতে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।